এত বড় একটা মুভমেন্ট গেল ঢাকা ইউনিভার্সিটিতে, মানে এইখান থেকে তো শুরু হইলো। তো এই সময় আপনার অবস্থানটা কেমন ছিল? বলছিলাম যে আমি এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে আপনার খালি মেয়ে আর মেয়ে থাকবে, আমার কাজ করে দেবে মেয়ে, আমাকে অফিসে নিয়ে যাবে মেয়ে, মানে এভরিথিং ইজ অল অ্যাবাউট মেয়ে। একটা পাশে যে একটা সুন্দরী আপু ছিল, উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে কেন জানি মনে হলো যে মানে আপুর অ্যাটেনশন আমার দরকার। কারণ আমি আমার পাশের ফ্রেন্ডকে কোনো কারণ ছাড়া বলতেছি দোস্ত বিসিএস কাটা হইতে হবে, এমনি জীবন চলবে না, জোরে জোরে নাম শুনে। আসসালামু আলাইকুম গাইস, আমি আব্দুর রহমান বাঁধন। আপনারা আজকে ভিডিওতে দেখবেন যে মানিক ভাই হয়তো অনেকেই চিনেন, ভয়েস অফ মানিক। সো মানিক ভাইয়ের সাথে আমরা আজকে কিছুক্ষণ কথা বলি, এক্সপেরিয়েন্স এগুলো ওনার কাছ থেকে আমরা শুনবো, আরও কিছুক্ষণ মজা করি, জাস্ট আমরা ওনার সাথে কিছু টাইম স্পেন্ড করি। সো লেটস গো। সো মানিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভাই, বেশি ভালো কেন? অনেক বেশি ভালো থাকার কারণ হচ্ছে এই যে আমাদের দেশে ঝামেলা, এই যে এত ধরনের ঝামেলার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, বাট বেঁচে আসছি, কোনো ধরনের সমস্যা নাই। তো বেঁচে থাকাটাই এখানে অনেক বড় একটা সার্থকতা, এই জন্য অনেক বেশি ভালো আছে। আচ্ছা, মানে আমরা শুরু করার আগে আরেকটু শুরু করি যে আপনার এই যে এত বড় একটা মুভমেন্ট গেল ঢাকা ইউনিভার্সিটিতে, মানে এইখান থেকে তো শুরু হইলো। তো এইখানে আপনার রোলটা, মানে এই সময় আপনার অবস্থানটা কেমন ছিল? আচ্ছা, আন্দোলনের টাইমে আমি আসলে যখন শুরু হয়, যখন শুরুর দিকে, তখন আমি ট্যুরে ছিলাম, আমি ঘোরাঘুরি করতেছিলাম। আমাদের ঢাকা ইউনিভার্সিটির পোলাপাইন অনেক সচেতন। তো ওরা যখন সবাই মুভমেন্ট করতেছে, সবাই এই শাহবাগে গিয়ে আন্দোলন করতেছে, তখন একটা পোস্ট হয় যে কোথায় মানিক, কোথায় ভয়েস অফ মানিক, কোথায় লিলিপুট ফারহান। হ্যাঁ, এই পোস্টটা অনেক ভাইরাল হয়েছিল যে ঢাকা ইউনিভার্সিটির যে কন্টেন্ট ক্রিয়েটররা ছিল তারা আসলে এই সময়টায়। তো ওই টাইমটাতে আমি বাইরে ঘোরাঘুরি করতে, বিভিন্ন জেলায় আমি গিয়ে ভিডিও বানাবো। তো এই জন্য আমি আর কি সাথে সাথে যুক্ত হইতে পারি নাই। আমি যখন আসছি ব্যাক করে আমি আন্দোলনে যুক্ত হই। 6 তারিখে আমি এবং ফারহান মিলে ওই শাহবাগে গিয়ে মানুষকে, আমি যুক্ত হই আমরা, এবং মানুষকে হেল্প করা। আমি ফারহান বলতেছিল যে কিভাবে হেল্প করা যায়। তো আমি বললাম যে কেমনে করা যায়, চিন্তা কর। তো ওগুলো চল ভাই পানি খাও। তো ও আর কি নিজের অর্থায়নে অনেক টাকার পানি কিনে মানুষের মাঝে বিলি করে। আমিও বিলি করছি, আমার ছবি তুলে নাই কেউ। তো আর কি এরপরে আমি আর কি যুক্ত হই। এরপরে তো দেখছি এরপরে কি করা। হ্যাঁ, পরে আমরা আপডেট দেখছি। তো বিগ থ্যাঙ্কস টু ইউ গাইস। আচ্ছা, এখন আমরা কিছু কোয়েশ্চেনে যাই, মোটামুটি র্যাপিড কোয়েশ্চেন বলবো, যা মাথা আসবে তাড়াতাড়ি করে। আচ্ছা, আমরা আমরা ফ্রেন্ড সার্কেলে সিনিয়র জুনিয়র সবার সামনে অনেক সময় অনেক কথা বলি, তো কনভারসেশন তো আমাদের করতেই হয়। তো এখন আপনার কি এমন কোনো সময় হয়েছে যে আমি একটা সময় জনসম্মুখে এমন একটা কথা বলে ফেলছি যে একটু পরে আপনার মনে হয়েছে যে এত নির্বোধ কথা আমি কিভাবে বললাম? তো এরকম হয়েছে কিনা? হয়েছে। আমি একটা ফ্রেন্ড সার্কেলে ছিলাম, একটা কথা বলে ফেলছি, একটা জোক মারছি, বাট ওই ইনসিডেন্ট রিগ্রেট মানে 2 দিন পরে রিগ্রেট হয়েছে। আমার একটা ফ্রেন্ড ছিল, আমি একটু বড় করি। আমার ফ্রেন্ড ছিল, ও বলতেছিল দোস্ত আমি আজকে চাঁদপুর যাবো, আমার চাচা অনেক অসুস্থ, ওর খুব কাছে চাচা। তো আমি আর এটা মরবো নাকি যে আমি রেখে পাগল হয়ে গেছি, মানে চাচা তো কি হয়েছে, ব্যাপার না। তারপরে আরেকটা মানে এরকম উল্টা পাল্টা কথা বলতে, এক পর্যায়ে বলছি যে আরে যাই কি করবি। ও তখন কিছু বলেন, অনেক হাসাহাসি করছি ফ্রেন্ডরা মিল্লা। 2 দিন পরে দেখা গেছে ও চাচা আসলে মারা গেছে। তখন কি আমার মনে হচ্ছে আল্লাহ, আমি কি নিয়ে ফেলছি আমি বুঝছি। তো তখন কি অনেক নিজের কাছে নির্বোধ লাগছে যে এই জোকস আসলে ওই টাইমটা মারা উচিত হয়। যাই হোক, ওটা ইন্টারন্যাশনালি ছিল না, হয়ে গেছে, জাস্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো বুঝে না বুঝে নর্মালি যা খাই বুঝিয়ে খাওয়ার চেষ্টা করি, বাট সামটাইমস এমন হয়ে যায় যে আমাদের মুখের ভিতরে পড়ে গেছে, বা আমরা ওটা ভালো বুঝা খাইছি বা রিগ্রেট করতেছি। তো আপনি এমন কখনো হয়েছে কিনা যে আমি জিনিসটা খাওয়ার পর আমার খুবই রিগ্রেট হয়েছে যে আমি এটা কেন খাইলাম, কি খাইলাম, এত বাজে জিনিস, এরকম হয়েছে কিনা? হ্যাঁ, এরকম হচ্ছে একবার। সেটা হচ্ছে যে একটা ফ্যান্সি একটা রেস্টুরেন্টে গেছি, অনেকগুলো জুসের নাম ছিল। আমার ফ্রেন্ডরা যেগুলো পরিচিত, যেমন আম, তরমুজ, আনারস, সেগুলো ভালো হবে এটা জানা কথা। তা আমাকে মনে হলো যে আমি একটু বাঙ্গি ট্রাই করি, এটা হয়তো বা ফ্যান্সি রেস্টুরেন্ট, হয়তো বা জিনিসটা অনেক মজাদার হবে। তো আমি নিচে অনেক দাম ছিল, 3,500 টাকা কোনো জুসের ছিল নিতে, বাট ওই বাঙ্গি ঠিক আছে, ওইটা আমার সব থেকে বড় রিগ্রেট। আমি ক্যান কিনতে গেলাম, এটা ক্যান খাইতে গেলাম। তো হ্যাঁ, এটা টেস্ট করার পর আমার খুব বাজে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, পরবর্তীতে ওয়েস্ট অফ মানি হয়েছে। এর থেকে আমার তরমুজ ভালো। আপনার পরিবারে আপনার ভাই বোন? আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন, আমি সবার ছোট। 2 ভাই 2 বোন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে সবচেয়ে বড় ড্রামা কুইন যদি ট্যাগ দিতে হয় কাকে দিতে? আমার ইমিডিয়েট যে বড় আপুটা আছে, ও ড্রামা কুইন। ওর আমি একই ক্লাসে পড়ি ভাই।
আমরা একই সাথে একই ক্লাসে পড়ে বড় হয়েছি, এসএসসি এইচএস একসাথে দিচ্ছি। ও যে নাটক করে, আমি খুব বিরক্তিকর নাটক করে, মেজাজ খারাপ। সামহাও যদি ভিডিওটা আপনি দেখেন হচ্ছে দেখুন। আচ্ছা, আচ্ছা, আমরা তো হচ্ছে অলওয়েজ মানে মানুষের ব্যাপারটা মাইন্ড বেশিরভাগ সময় কাজ করে যে অ্যাটেনশন সিকিং। এটা অনেকে হচ্ছে কেউ বেশি আর কেউ কম, যারা বেশি করে তাদেরকে আমরা অ্যাটেনশন সিকার। যাই হোক, মাঝে মাঝে হচ্ছে কোনো মানুষের জন্য আমরা অ্যাটেনশন চাই, খুব চাই। আপনি এমন মানে খুব অড কাজ ছিল কিনা যে কারো অ্যাটেনশন পাওয়ার জন্য একটা কাজ করছি, পরে মনে হয়েছে যে আল্লাহ অড কাজ আমি মানে কেমনে। হ্যাঁ, মানুষ হিসেবে আমরা সবাই অ্যাটেনশন চাই, এটা স্বীকার করি আর না করি। যেমন রিসেন্টলি আজকে সকালবেলায় হয়েছে, এরকম মিথ্যা করে একটা জায়গায় যাচ্ছিলাম, তো মানে একটা পাশে যে একটা সুন্দরী আপু যাচ্ছিল, উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে কেন জানি মনে হলো যে মানে আপুর অ্যাটেনশন আমার দরকার। তাহলে আমি আমার পাশের ফ্রেন্ডকে কোনো কারণ ছাড়া বলতেছি দোস্ত বিসিএস কাটা হইতে হবে, এমনি জীবন চলবে না, জোরে জোরে না শুনে। তারপর তাকাইছে, আমি অ্যাটেনশন পাইছি, বাট পরে কে মনে হচ্ছে ওইটা এটা আমি কেন করলাম, মানে দরকার ছিল না। বাট হ্যাঁ, মানে সাবকনশিয়াস মাইন্ড তো মানুষের কাজ করে, আই ডিড ইট। গুড ওয়ান। আচ্ছা, আপনি হচ্ছে এখানে একটা ইনক্লুডেড কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি, আপনি ফিউচার প্ল্যান মানে কন্টেন্ট ক্রিয়েশনের ফিউচার প্ল্যান নাকি আমার ব্যক্তিগত ক্যারিয়ার? ব্যক্তিগত ক্যারিয়ারের ফিউচার প্ল্যান হচ্ছে আমি খামার করার আমার খুব শখ। আমার ইচ্ছা আছে গরুর খামারি হব, গতানুগতিক খামার। আমার একটু ডিফারেন্ট টাইপের খাবার হবে, ধরো যে বেলজিয়াম, ব্রাজিলিয়ান, অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান যে গরুগুলো আছে, আমার সেই লাগে, বডি বিল্ডার গরু মনে হয়। তা আমার মনে হয় যে এই টাইপের যদি খামার বাংলাদেশে দিতে পারি তো আমার খুব ভালো লাগে, আমার গরুর প্রতি ভালোবাসা। এখন কাহিনী হচ্ছে গত 3 বছর আগে আপনার একটা ভিডিও ছিল যেখানে আপনি বলছিলেন যে আমার ফিউচার প্ল্যান হচ্ছে টিচার। তো ওইটা কি আসলে শিফট হয়ে গেছে? হ্যাঁ, কারণ হচ্ছে ওভার দ্য টাইম মানুষের প্ল্যান আসলে চেঞ্জ হয়ে থাকে। And আপনার এই যে প্ল্যানটা আছে এটা যে থাকবে পুরো অনেকদিন, এটা বলা যায় না, চেঞ্জ হতে হবে। চেঞ্জ হতে কেন আমি একটু বলি একটু করে। টিচার হতে চাইছিলাম, বাট দেখা গেছে যে পরে যখন পড়াশোনা শুরু করলাম, মানে ভার্সিটিতে ঢোকার পরে বাতাস লাগছে শরীরে, তো পড়াশোনা গেছে মানে চাঙ্গে, আমি বসে গাঙ্গে টাইপের ব্যাপার। তো আমি ওই কি বলে ভালো ধরনের কাতার থেকে মানে পৌঁছতে এমন পর্যায়ে পৌঁছেছি যে আমি আমার থার্ড সেমিস্টার ফেলও করছি। তখন মনে হচ্ছে যে মানিক হইছে, টিচার হওয়ার আশা বাদ দাও, এগুলা মানে তোমার জন্য না। তো তখন আমি আমার ড্রিম চেঞ্জ করছি। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে হচ্ছে সবারই এমন একটা থাকে যে আমার সিজি অলওয়েজ হাই থাকবে, বাট হয় না, সেমিস্টার 2 একটা গেলে বুঝে। সিনেমার জন্য হচ্ছে প্রতি বছরই তো বিভিন্ন হচ্ছে পুরস্কার দেওয়া হয়, তো এখন ওইটাকে একটা সবচেয়ে বাজে সিনেমার ক্যাটাগরিতে একটা পুরস্কার দিতে হবে। তো ওই সিনেমাটা কোনটা? রিসেন্টলি একটা মুভি অনেক হাইপ হয়েছে, অনেক বেশি চর্চা হয়েছে, মুভিটা হচ্ছে কালকি। নো অফেন্স টু এনিওয়ান, আমি কালকি দেখছি, ইটস ভেরি ডিফারেন্ট। মানে ওদের সিজিআই, ওদের ভিএফএক্স, অ্যাকশন, কস্টিউম ডিজাইনিং, প্ল্যানিং, স্টোরি ভেরি ডিফারেন্ট, বাট স্টিল ইটস আ গার্বেজ। আমার মনে হয়েছে মানে একটা জিনিস অনেক বেশি ডিফারেন্ট বলে যেটা বেশি মানে ইউজফুল বা ইউনিক, মানে যাই আমার কাছে ভালো লাগে না। আমি মানে এত হাইপ হওয়ার পরে একটা মানে শীট বানায় উপস্থাপন করবে, এই জিনিসটার জন্য আমার কাছে মনে হয় ওদেরকে পুরস্কার দেওয়া উচিত। বাট নো অফেন্স, যাদের কাছে ভালো লাগছে লাগতে পারে, বাট আমার ভালো লাগে না। হ্যাঁ, এটা জাস্ট পার্সোনাল ওপিনিয়ন। মোটামুটি বয়স ভালোই হয়েছে, তো জীবনে ভালো সময় খারাপ সময় অনেক কাটাইছেন। তো এখন যদি কোনো সময় চান্স আসে যে আমি হচ্ছে মানে মোটামুটি একটা সপ্তাহ হচ্ছে আমার লাইফ ব্যাক করতে পারবো যে কোনো সময়, যদিও পসিবল না, বাট জাস্ট ওই মেমোরিগুলো রিকল করার জন্য, তো ওইটা হচ্ছে আপনার কোন সময়টা মানে হবে ওই এক সপ্তাহ আপনার লাইফে, এবং কেন? ও আচ্ছা, আমার যদি এরকম পাঁচটা যাওয়ার সুযোগ থাকে তাহলে আমি আমার অ্যাডমিশনের রেজাল্ট দেওয়ার পরের এক সপ্তাহকে আর কি চাইবো। আমি ওই টাইমটাতে লিটারালি উঠছি, এমন একটা ছিল যে কলেজে যেত না, যে পড়ালেখা করতো না, জীবনে প্লাস পায় নাই, যে হচ্ছে সায়েন্স ছেড়া দিয়েছিল পড়ালেখা করার ভয়, হাসতেছিল যে আসতে গেলে ঠিক করতে পারবে, এরকম একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। আমি আগে তো চান্সও পাই না, আমি আরো অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি, কোথাও চান্স পাই না, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। মানে এরকম একটা মানুষের জন্য চান্স পাওয়ার পরের এক সপ্তাহে যে কি হইতে পারে, আমি এভরিওয়ানকে ধরে ভাই শুনেন কি হয়েছে, আমি যাতে চিনি না, মানে আমাকে যা মনে হইতো রাস্তাতে হাইটা দিচ্ছি, কি আমার জিজ্ঞেস করো তুমি কোথায় চান্স পাইছো। তো ওই সপ্তাহটা আমার অনেক ভালো ছিল, আমি লিটারেলি উঠছি। আর সত্যি কথা বলতে ঢাকা ইউনিভার্সিটি আমার মানে 2 হাত ঘুরা দিচ্ছে, আমার অনেক কিছু দিচ্ছে। তো হ্যাঁ, আমি অনেক কৃতজ্ঞ, এবং ওই একটা সপ্তাহ যদি আমি যেতে পারি ফার্স্টে তো যেতে চাই। আপনি একটা ভিডিওতে বলছিলেন যে আমি এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে খালি আমার চারপাশে মেয়ে আর মেয়ে থাকবে, অন্য কিছু না। সো হোয়াটস এভার কি? আচ্ছা, ওইখানে আমি একটা ক্যারেক্টার প্লে করছিলাম যে মানে ওই প্লে বয়দের মনে কি চলে এবং তারা আসলে কি বলে। তো ওইটা পোর্ট্রে করতে গিয়ে বলছিলাম যে আমি এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে আপনার খালি মেয়ে আর মেয়ে থাকবে, আমার কাজ করে দেবে মেয়ে, আমাকে অফিসে নিয়ে যাবে মেয়ে, মানে এভরিথিং
ইজ অল অ্যাবাউট মে। তো এটা ক্যারেক্টার প্লে করা, আমি ব্যক্তিগতভাবে এরকম চাই, এরকম কিছু না ভাই, এত খারাপ ভাবিস না। ওকে, আজকে হচ্ছে ভিডিও আর বেশি বড় বানাবো না। মানিক ভাই হচ্ছে অনেক সময় নষ্ট করছি, আর ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে। আপনাদের হচ্ছে মানে এত বড় ভিডিও দেখা হচ্ছে ধৈর্য কুলায় না। সো যাই হোক, যেগুলো ছিল বললাম, আপনাদের কিছু জানা থাকলে বলবেন। আর হচ্ছে ডেফিনেটলি হচ্ছে পেজটা লাইক করবেন। যারা মানিক ভাইকে চিনেন, ফলো করেন, ভালোবাসেন, তারা সবাই আমার এই পেজটা লাইক করবেন, ফলো করবেন, অ্যান্ড এই ভিডিওটা শেয়ার করে দিবেন। সো বিগ থামস টু ইউ গাইস, থ্যাংক ইউ, বাই বাই। আল্লাহ হাফেজ।